নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছের এপ্রিল মাসের পরিচর্যা, কী খাবার দাবার দেবো, টবের মাটিতে কতদিনের ব্যবধানে কোন কোন মিক্সড খাবার দেবো, কী খাবার পরিবর্তন হলো, সবটাই আজকে দেখাবো। এবং এছাড়াও কিছু তরল সার আপনাদেরকে সপ্তাহে দিতে হবে এই গন্ধরাজ ফুল গাছের টবের মাটিতে। তো তাহলে দেখবেন যে কুঁড়ি ঝরা, যেটা কিনা মেন সমস্যা দেখা দেয় যে গন্ধরাজের, যে পুরো বড় হয়ে গেছে কুঁড়ি, তারপরে গিয়েও ঝরে যাচ্ছে। যদি পোকামাকড়ের আক্রমণ না হয় তাহলে কিন্তু যে খাবারগুলো দেওয়া দেখাবো সেই খাবার যদি দেন না আপনারা, তাহলে কিন্তু আপনাদের গাছের কুঁড়ি একটাও ঝরবে না, ফুল ফুটবে, গাছ ভরে। তো দেখুন আমার এই ছোট্ট গাছ গন্ধরাজ, তো তাতে কিন্তু কুঁড়ি চলে এসেছে। যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন গাছটি মানে প্রথমের দিকে কীরকম ছিল আর খাবার দেওয়ার পরে আজকে কীরকম জায়গায় এসেছে এবং কুঁড়ি কতটা পরিমাণে এসছে বা আসছে। তো যেটা বলতে হবে যে টবের মাটিতে যদি এই গাছটি যদি আজকে জমিতে লাগানো থাকতো তাহলে কিন্তু এর চেহারা অন্যরকম হতো এবং এর ফুলও কিন্তু ফুটতো। তাহলে জমির গাছেতে কুঁড়ি অতটা ঝরে না, কিন্তু টবের মাটিতে কেন ঝরে, তার কারণটা হচ্ছে প্রধানত যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে খাদ্যের অভাব, এক, দুই, সঠিকভাবে জল নিষ্কাশন না হওয়া বা জল কম হওয়া, মানে অতিরিক্ত জল দেওয়া বা কম জল দেওয়া এর কারণে, তিন, পোকামাকড়, পোকামাকড়ের আক্রমণে কিন্তু কুঁড়ি কেটে তারা ফেলে দেয়। সেই লেদা পোকার আক্রমণ দেখা যায় যারা কিনা কুঁড়িগুলোকে খেয়ে নেয়, এবং পাশাপাশি দেখা যায় যে আধখেকো অবস্থায় রয়েছে, কুঁড়িগুলোকে অর্ধেক খাওয়া এরকম অবস্থায় রয়েছে। আবার কখনো দেখা যাচ্ছে যে গোড়া কেটে পড়ে আছে। তো এইগুলোকে দূর করতে গেলে আপনাদেরকে কিন্তু সপ্তাহে একবার করে গন্ধরাজ গাছে পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে, এবং তার সাথে সাথে নিম অয়েলও ব্যবহার করতে হবে। তো সপ্তাহে একবার করে নিম অয়েল, 10 দিনের ব্যবধানে কীটনাশক, এটা হচ্ছে বেস্ট পলিসি আপনার গাছ থেকে পোকামাকড়কে দূরে রাখার জন্য। এরপরে যেটা বলবো, টবের মিডিয়ায় ওভার ওয়াটারিং করবেন না, হালকা ময়েশ্চার থাকবে সবসময়, সেরকম বুঝে জল দেবেন। তো মাটিটা দেখছেন আজ সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তো আজকে যেটা বলবো যে দেখুন তারপরেও মাটি কিন্তু কীরকম হয়ে রয়েছে, গতকাল হয়েছে রাত্রে বিকেলের পর থেকে আজকের হয়েছে, তো তারপরেও মাটি দেখুন কীরকম। তো কীরকম মানে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হয় সব গাছের জন্য টবেতেই, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু জল হোল্ড হয়ে গিয়ে কিন্তু কুঁড়ি ঝরবে না। তো মানে যারা নতুন বসাবেন তাদের জন্য একবার সয়েল মিডিয়াটা বলে দিই, মাটি খুঁড়ছি কারণ খাবারটা দেবো টবের চারিধার ধরে রিং করে। তো সয়েল মিডিয়াটা এরকমই হবে, আপনার কাছে যে গার্ডেন সয়েল আছে সেটা নিয়ে নেবেন আপনারা টবের অর্ধেক অর্থাৎ 50%, 40% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার সেটাও নিতে পারেন। তো এই দুটো মিলিয়ে 90% কিন্তু ভরে যাবে একটা টবের। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে নেবেন, তাহলে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে। সেই বালি এর সাথে মিশিয়ে নেবেন, অর্থাৎ বালি মাটি ভার্মি এই দিয়ে কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন এবং 15 দিন পর থেকে নতুন গাছে খাবার দেবেন। 15 দিন পর থেকে যে মিক্সড খাবারটা দেখাচ্ছি সেটা, যারা পুরনো ভিউয়ার্স, যারা পুরনো গাছ আছে যাদের কাছে, তারা কিন্তু অবশ্যই এই খাবারটা এপ্রিল মাসের জন্য দিয়ে দিন আপনাদের টবের মিডিয়াতে। তো কী খাবার দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, আর অবশ্যই তারপরে খাবার দেওয়ার পর, মিক্সড খাবার দেওয়ার পর কতদিনের ব্যবধানে মাটিতে কোন কোন তরল প্রয়োগ করবেন যাতে করে একটাও কুঁড়ি ঝরবে না, উল্টে গাছ ভরে যাবে অজস্র গন্ধরাজ ফুলে। তো কী খাবার সেটাই আজকে দেখাবো আর বলেও দেবো। তো তার আগে বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অনুপ্রেরণা যোগায় আমাকে। আর অবশ্যই আপনাদের যদি গাছ বাগান সহজে করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দিন, তাহলে কিন্তু দেখবেন যে কোনো ভিডিও বা গাছের পরিচর্যা মিস হবে না। তো ভালোভাবে বাগান করতে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তো দেখুন গাছে কুড়ি এসেছে দুটো আপাতত, আর এই দিকে আরও দুটো আসছে। তো কী খাবার দিতে হবে এই সময় দাঁড়িয়ে দেখে নিন। এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি বা শিং চাঁচা, যেটাই বলি না কেন সেটা। 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে বলা যায় সেটা। এর পরিবর্তে অর্গ্যানিক পটাশ যারা ব্যবহার করেন দিতে পারেন, বা আপনারা যেটা সালফেট অফ পটাশ এসওপি সেটাও দিতে পারেন 1 টেবিল চামচ। এটা 1/2 টেবিল চামচ লেদার মিল নিয়েছি চামড়াকুচি সার, এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নিয়ে তারপরে আপনারা ব্যবহার করতে পারেন 1/2 টেবিল চামচ পরিমাণে। এটা রয়েছে নিমখোল, 1/2 টেবিল চামচ রয়েছে। এটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে খাবার দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ নিমখোল রয়েছে।
তো এই নিমখোল পোকামাকড় দূর রাখতে সাহায্য করবে মাটি থেকে। আর এটা হচ্ছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এই হাড় গুঁড়ো বা বোন ডাস্ট আপনাদের নিতে হবে 1 টেবিল চামচ। আর এইটা সাদা রঙের যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট, সেটা নিতে হবে আপনাকে 1 টেবিল চামচ। বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। তো যেটা করতে হবে বা যেটা বলছি আমি, এর মধ্যে রাসায়নিক হিসাবে ধরুন সিঙ্গেল সুপার ফসফেট এবং রয়েছে পটাশ। তো এই সিঙ্গেল সুপার ফসফেটটা রাসায়নিক হিসেবেই দেবেন, কোনো সমস্যা হবে না। আর যারা রাসায়নিক ব্যবহার করে না তারা কিন্তু পটাশের পরিবর্তে অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন। আর না হলে অনেকে সালফেট অফ পটাশ, যেটা এনপিকে 0050, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায় এবং টবের চারিধার ধরে, কিনারা ধরে যাতে খাবার সংগ্রহ করতে পারে গাছের ফিডার রুটগুলো, সেই জন্য এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পন্থা আমাদের ব্যবহার করতে হয় বা নিতে হয়। এই খাবারটা আবার কতদিন বাদে রিপিট করব? এই খাবারটা টবের মাটিতে দেওয়ার ঠিক 15 দিন পর দ্বিতীয়বার আর একবার রিপিট করে দেব। তো যারা জানেন যে খাবার রিপিট কেন করতে বলি 15 দিন পরে, আমি কিন্তু এই খাবারটা পুরোপুরি নিয়ে, মানে যতটা পরিমাণ দেখালাম দ্বিগুণ নিয়ে একবারে আমি মাটিতে দিয়ে দিতাম, তাহলে আবার খাবার 1 মাস পরে দিতে বলতাম। কিন্তু অল্প অল্প করে খাবার দিন, ডিকম্পোস্ট হোক, এবং গাছের কোনো ক্ষতি এতে হয় না। তো যে পরিমাণে দেখালাম এই পরিমাণে দিয়ে 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়ে চারিধার ধরে আমরা খাবার প্রদান করব। গন্ধরাজ ফুল গাছে যেমন খাদ্যের প্রয়োজন হয়, তেমন কিন্তু তার সাথে পাল্লা দিয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয়। কারণ এর যে কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা, যেটা পোকামাকড় কীটপতঙ্গ বা জল কম বেশির জন্য বললাম, তার পাশাপাশি খাদ্যের অভাবেও কিন্তু ঘটে। এই যে মাটিতে মিক্সড খাবারটা 15 দিনের ব্যবধানে দেবেন, এতে কোনো দিনও আপনার গাছে খাবারের অভাব হবে না। আর তার পাশাপাশি যে যে তরল সারগুলো বলবো সেগুলো তো দেবেন। আর এছাড়াও এই গন্ধরাজ গাছের যারা টবে গাছ করছেন তাদের জন্য ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 10 দিনের ব্যবধানে টবের মিডিয়ায় কিছুটা দিতে পারেন এবং গাছের পাতায় স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন যে ওই গন্ধরাজ গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা যে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা অনেকটা কিন্তু কমে যাবে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট মোটামুটি হাতের 1.5 মুঠো পরিমাণে আপনারা 10 বা 12 ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট। আর যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। জাস্ট খাবার দেওয়ার পর এইভাবে টবের কিনারা ধরে আপনারা এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার সেটা কিন্তু দিয়ে দেবেন। তো এতে হবে কি, সুন্দরভাবে খাবারগুলো ডিকম্পোস্ট হতে যেমন সাহায্য করবে, তেমন কিন্তু আপনার গাছের টবের যে মাটি এবং গাছের যে শিকড় নতুনভাবে কিন্তু প্রাণ পাবে এবং নতুনভাবে কিন্তু শিকড়ের আধিক্য হবে। এই কম্পোস্ট যদি এইভাবে দিয়ে আমরা মাটি চাপা দিয়ে চাপান সার হিসাবে ব্যবহার করি, এইরকম যেরকম দেখালাম, তো এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন। জলটা খুব মানে বেশি দেওয়ার দরকার নেই, যাতে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এরকম জল দেবেন না, তাহলে কিন্তু খাবারগুলো কিন্তু ধুয়ে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য এইভাবে দেবেন। আর এই সময় মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, তো খাবার দেওয়ার পর চাইলে গাছটিকে পলিশেডের তলায় রাখতে পারেন বা শেড এরিয়ায় রাখতে পারেন। অন্তত 2 থেকে 3 দিন এই কাজটা করতে হবে, তারপরে কোনো সমস্যা হবে না। তো যেটা বলবো যে টানা বৃষ্টি যদি হয়, ঝেঁপে যদি বৃষ্টি হয়, তাহলেই এটা করবেন, নাহলে ঝিরিঝিরি বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। বা মানে যে খাবার ধুয়ে বেরিয়ে যাওয়ার জন্যই শেডেতে রাখার কথা বলছি, না হলে কিন্তু অন্য কোনো কারণ নেই। তো এই যে খাবারটা দিলাম, এরপরে জল তো দেবো, তার 2 দিন পর থেকে আমরা যেটা করব, সবজির খোসা পচানো জল বা পেঁয়াজ, আলু, কলা এর খোসা ভেজানো জল আমরা কিন্তু টবের মিডিয়ায় 2 দিন ছাড়া ছাড়া দিতে পারি। ভরপুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং বিভিন্ন সবজির খোসা থেকে আপনি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবেন আপনার গাছেদের জন্য। তো এটা দিতে থাকুন। আর 1 সপ্তাহ পরে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন ঠিক 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু টবের মিডিয়ায় দেবেন। লিকুইড ফরমেশনে যা দেওয়া আছে তারা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম নিয়ে গুলে নেবেন। ভালো করে গুলে নিয়ে তার থেকে আপনারা 200 ml জল দিয়ে দেবেন, হিউমিক অ্যাসিড মিশ্রিত যে জল সেটা টবের মিডিয়ায়। এটা দেখছেন যেটা, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা আপনারা 10 দিন ছাড়া ছাড়া আপনাদের গন্ধরাজ গাছে যাদের টবের মাটিতে আছে প্রয়োগ করুন। টবেতে গাছ থাকলে খাদ্যের অবশ্যই প্রয়োজন পড়ে, আর গন্ধরাজ গাছে এই সময় কিন্তু প্রচুর কুঁড়ি আসছে, ফুল ফুটছে, তাই এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন পড়ে। তাই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স,
এছাড়া মোবোমিন অথবা আপনারা ব্যবহার করতে পারেন অল ইন গোল্ড সুপার বা সাগরিকা, যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা স্প্রে করবেন 10 দিন ছাড়া ছাড়া। দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন। আর এরপরেও যাদের কাছে ফুল আসছে না এরম যদি হয়, তাহলে NPK 0050 আপনারা সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করে দিন 2 সপ্তাহ। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন। তো আশা করি বুঝতে পারলেন এপ্রিল মাসে কীভাবে পরিচর্যা করতে হবে আপনার গন্ধরাজ গাছকে। তো এইভাবেই পরিচর্যা করুন আর পান অজস্র পরিমাণে ফুল। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।